সুপ্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি নাগরিক প্রতিদিনের নির্বাচনকালীন অনুষ্ঠান ভোটকাস্টে। শুভেচ্ছা, স্বাগতম, সালাম। আজকে দিনভর একটা উৎসব মুখরতায় দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং একই সাথে গণভোট অনুষ্ঠিত হয়েছে। এবং গত রাতের বাংলাদেশের মানুষের তথা সারা বিশ্বে যে বাংলাদেশিরা ছড়িয়ে ছিটিয়ে আছেন, তাদের একটা উদ্বেগ, উৎকণ্ঠার মধ্য দিয়ে রাতটি গেছে। গত রাতে বিভিন্ন রকমের অসংকোচ এবং সংকোচ মিলিয়ে এমন একটা আবহ তৈরি হয়েছিল যে ভোটটা আজকে সহিংসতাপূর্ণ হবে, কিন্তু সেটি হয়নি। আমরা এই ভোটের বিশ্লেষণ নিয়ে আজকে কথা বলবো দেশের প্রখ্যাত কথাসাহিত্যিক, কবি এবং তার সবচেয়ে বড় পরিচয় রাজনৈতিক বিশ্লেষক মোস্তফা আহমেদ মোর্শেদ ভাইয়ের সাথে। ওনার বিশ্লেষণী দৃষ্টিভঙ্গি, ওনার কাব্যিক দৃষ্টিভঙ্গি এবং ওনার যে গভীর দৃষ্টিভঙ্গি দিয়ে আজকের ভোটটি দেখেছেন এবং ভোটের পূর্বাপর যে ঘটনাগুলো ওনার চোখ দিয়ে, ওনার বিশ্লেষণী চোখ দিয়ে আমরা দেখার চেষ্টা করব। স্বাগত জানাচ্ছি মোস্তফা আহমেদ মোর্শেদ ভাইকে। অনেক ধন্যবাদ হিমেল ভাই, অনেক ধন্যবাদ এবং ধন্যবাদ নাগরিক প্রতিদিনের যারা শ্রোতা দর্শক এই মুহূর্তে আপনাদেরকে শুনছেন, এত রাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদেরকেও। আজকে মোর্শেদ ভাই, আমরা যেরকম সংবাদকর্মী রাত জাগছি একটা সুন্দর একটা ভোরের অপেক্ষায়, বাংলাদেশ কে পরিচালনা করবে জনগণ সেই রায় দিয়ে দিয়েছে। এই যে গণতন্ত্রের সৌরভ, গণতন্ত্রের যে সৌন্দর্য, এই যে অপেক্ষা, আজকে কিন্তু অনেকেই রাত জেগে থাকবে এবং তাদের চোখ কিন্তু টিভি পর্দায় থাকবে। তো আমি প্রথমেই আপনার কাছে জানতে চাবো যে ভোটটা কেমন হলো? আপনি শুরুতে বলেছেন, আমি যেহেতু কবিও, সুতরাং কবির চোখ দিয়ে আসলে রাজনৈতিক বিশ্লেষণে যখন এগোয় মানুষ, তখন কিন্তু কবিতার ওই লুতুপুতু কিংবা উপমা আর থাকে না ভাই। সুতরাং আমার মনে হয় যে আমি একেবারেই চাঁচা ছোলার রাজনৈতিক যে জায়গাটা, সেটার উপর স্পটলাইট ফেলতে চাই। তাহলে হলো কি যে অন্ততপক্ষে আমরা মানুষ, আ জনগণ কিভাবে এই নির্বাচনের জায়গাটাকে ধরে একটা উত্তেজনাময় সময় পার করছে, তাদের পাশে আমরা যেতে পারবো অথবা কাছাকাছি থাকতে পারবো। যেটা বলেছেন আমরা ভোটটা কেমন দেখলাম, আমি যদি এভাবে বলি, এই এই যে স্টুডিওতে আপনাদের সাথে আমি যুক্ত হয়েছি, দুপুরবেলায় ধানমন্ডির থেকে গুলশান এলাম। তো এই পথে তখন যা দেখেছি, সেটা তো ধরুন একটা আ শান্ত পরিবেশ, নিরাপত্তাটা খুবই সুশৃঙ্খল। আর এইখানে ভেতরে ঢুকেই এতটা সময় আমি যেহেতু মাঠে আর যাইনি, যা দেখছি হয় টেলিভিশনের পর্দায়, সোশ্যাল মিডিয়ায় সার্বক্ষণিক, তো সেইখানে না নানা রকম খবর আছে। কিন্তু খবরগুলো কিরকম? যে ভালোই তো ভোটটা হচ্ছে। অনেক মানুষ তো ভোট কেন্দ্রে যাচ্ছে। অফিসিয়ালি ইলেকশন কমিশন থেকে আমরা এ পর্যন্ত আ ধারণা হচ্ছে যে ৫০% অথবা একটু বেশি কিছু একটা হতে পারে। এটা এখনো পুরোটা অফিসিয়াল নয়, আনুষ্ঠানিকভাবে নয়। কিন্তু আবার সোশ্যাল মিডিয়ায় এমনও কিছু ছবি ছড়িয়ে পড়েছে, ফাঁকা মাঠ, মানুষজন নাই। আবার ধরুন যারা এই নির্বাচনের বিপক্ষে, তারা সোশ্যাল মিডিয়ায় এটাও লিখছে যে স্কুল কলেজের মাঠ ফাঁকা, অথচ নির্বাচন কমিশন বলছে এত শতাংশ। এটা কেমনে হলো? এ কি ভূতের খেলা? এরকম নানাবিধ আছে কথা। এই কথার ভিতর দিয়ে একটা বিষয় বেরিয়ে এসেছে। সেটা হচ্ছে যে নির্বাচন হয়ে গেছে এবং সেখানে সংসদ সদস্যরা নির্বাচিত হয়ে আগামীকাল এই যে আমরা আজকে যে রাতটা উত্তেজনাময় পার করছি, আগের রাতটা কিন্তু একই রকম শঙ্কার ছিল। আজ কেমন হবে? স সংঘাত হবে কিনা? আর আজকেরটা হচ্ছে এই উত্তেজনা, আগামীকাল কে হাসবে? এবং যে হাসবে উল্টো দিকে যার মুখ ভার থাকবে, সে কি রাস্তায় ক্রোধে ফেটে পড়বে? এই শঙ্কাটা কিন্তু আছে আমাদের মধ্যে। আগামীকালটা কি দাঁড়াবে? আমি যেটা প্রশ্নের মধ্যে একটু মিক্সিং করেছিলাম যে কাব্যিক, আ এই যে মাঘের শেষ, ফাগুনের আগমন, সুন্দর যে মানুষের গায়ে ফুরফুরে যে ঠান্ডা যে হাওয়াটা, এখানে কিন্তু আ কনকনে ঠান্ডা না হিমেল কিন্তু। ভাই, ট্রাস্ট মি, এটা বিশ্বাস করেন, কালকে এই পরিস্থিতি থাকবে না।
আপনি জিতবেন, আপনার গলায় ফুলের মালা দিবে, আমার গায়ে কালো কাপড় না, শোকে আমি কিন্তু ভীষণ রেগে রাস্তায় এসে বলবো যে আমার এটা তো আমরা খাবারের যথারীতি প্লেট দেখে আপনি আসছি। নিয়ে চলে গেছেন। কালকে এরকমটা আমি হবে? হ্যাঁ, হবে, হবে, উত্তেজনা অনেকখানে হবে, আমরা হবে। তো তবে বারবার বলছি যে ৫ আগস্টের আগের বাংলাদেশে আর ফেরত যাব না। ওটা তো ৫ আগস্টের সেইটা আগের সেইটা মানুষ না কালচার। ওই আগস্টের ওই গল্পটার একরকম, এইখানে তো একটা রেস। আমি জিততে চাই এবং আপনি খেয়াল করেন এই ২০২৬ সালের নির্বাচনের অদ্ভুত কয়েকটা রেকর্ড আছে। আমি আ টাইমস অফ বাংলাদেশে যেহেতু নিয়মিত কলাম লিখি, ওইখানে আগের কলামটা আমি লিখেছিলাম। এই রেকর্ডটা কি? ১, বাংলাদেশের মুক্তিযুদ্ধ সংগ্রামে যে দলটি লিড করলো আওয়ামী লীগ, ১ম বারের মতন এই ৫৫ বছরের মাথায় এসে সেই দলটা রাজনীতির মাঠ থেকে নাই। নির্বাচনে নাই। ২য় রাজনীতিতে রেকর্ড শেষ কথা বলে কিছু নাই। এ ও সেটাই আরকি। ২য় রেকর্ড যেই জামাত ইসলাম ৭১ এ পাকিস্তানিদের সাথে গণহত্যার দায়ভাগে অভিযুক্ত, সেই ভারটা বহন করছে এবং তারা নিজেরা এখন মুক্তিযুদ্ধের শক্তি বলেও দাবি করার চেষ্টা করে সেই জামাত ইসলাম এখন প্রবল শক্তি নিয়ে বিএনপির মুখোমুখি হয়ে আজকে নির্বাচন করেছে। আওয়ামী ৩ লীগের রিপ্লেসমেন্ট হয়ে গেছে। ৩ এই জুলাই যে গণ অভ্যুত্থান, মহা আন্দোলন, এইটাকে সফল রূপ দিতে মানে বৈষম্যহীন এক বাংলাদেশে বাংলাদেশ চাই, সবসময় গণভোট। দ্বিদলীয় একটা না, কম্পিটিশন গণভোট থাকে। মানে সাধারণ নির্বাচনের সঙ্গে গণভোট যুক্ত হয়েছে। এটা একটা রেকর্ড। আবার এই সংসদ নির্বাচিত হওয়ার পরে কিন্তু টিপিক্যাল যে জাতীয় সংসদ তা না, কিন্তু বলছে যে এটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হবে ফর 180 ডেজ, ৬ মাসের জন্য। ২ টা ক্যারেক্টার কিন্তু এই ভোটে। যেইটায় যারা ভোটার ভোট দিতে যখন গিয়েছে তারা বুঝতেই পারে নাই যে তারা ২ টা সংসদ প্যাটার্নের জন্য ভোট দিচ্ছে। তাহলে আপনি যদি রেকর্ড মানে থিওরিটিক্যালি হিসাব করেন, দিস ইলেকশন অফ 2026 ইজ আ রিমার্কেবল। পরের যে গল্পটা আপনি বলতে চান, কি দাঁড়াবে সেইটা আ উম আপনি যেভাবে বোধ করছেন, আ আপনার সঙ্গে আমিও সেই জায়গাটায় আছি। আপনাকে এইখানে আমি একটু শুনতে চাই। কিন্তু আবহাওয়া কিন্তু এরকম থাকবে না মানে আগামীকালকে। প্র্যাকটিক্যাল আবহাওয়ার সাথে একদম। পলিটিক্যাল আবহাওয়া মানে অন্য রকমের একটা মৌসুমী ব্যঞ্জনা। আবহাওয়ার হ্যাঁ, সঙ্গে হ্যাঁ। মানুষের আচরণের যে সমাজ বিজ্ঞানের আবহাওয়া বদলে যাবে কালকে। আমরা আ খুবই আমি আশাবাদী মানুষ যে সেরকমটা যাতে না হয়। আশায় চাষা খাটে, আমরা আমরা আমিও আছি কিন্তু আশায়। এর মধ্যেই কিন্তু আ জামাতের একজন নেতা শিশির মনির উনি কিন্তু শুভেচ্ছা জানিয়ে দিয়েছেন বিএনপির যে বিজয়ী হয়েছেন তাকে। তো এই যে নতুন যে আজকে হোশামদিদ, পরিবেশটা এটা তো হ্যাঁ, ভালো খবর। এটা হ্যাঁ, শুরু হয়েছে। হ্যাঁ, আমি খুবই পজিটিভ মানুষ। আ এই যে আজকে আমরা এখানে কথা বলছি, নির্বাচন নিয়ে কথা বলছি, এটা সম্ভব হতো না। সম্ভব হয়েছে এই যে ছাত্ররা, তরুণরা সবসময় আসলে ৭১ এ মহান মুক্তিযুদ্ধে তরুণরাই নেতৃত্ব দিয়েছে, ৬৯ এ দিয়েছে। ভাষা আন্দোলনেও সেই তরুণরাই আসলে তরুণরাই পরিবর্তন আনে। তো আজকের যে পরিবর্তন, পরিবর্তিত পরিস্থিতি যে আজকে নির্বাচনটা হয়ে গেল, ২৪ এ নির্বাচন হয়েছে, ২৬ এও নির্বাচন হলো। তো এটা সম্ভব হলো সেই তরুণদের জন্য। তরুণরা কেমন আ করবেন বলে আশা করছেন? যদিও আমরা রেজাল্ট জানি। প্রথম হচ্ছে একটা বিস্ময়কর উত্থান এই তরুণ শক্তির। এদের একটা বড় সংখ্যক হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং এই তরুণ শক্তির রাজনৈতিক উত্থানটায় এদের সারা দেশ জুড়ে যে পরিচিতি, সেই সুবাদে মানুষের, দেশের জনগণের তাদের প্রতি একটা বিরাট আস্থা এবং আশা ভরসা তৈরি হয়েছিল শব্দটা বলছি। তারপরে দেখা গেল তাদের কিছু, কিছু আ এক ধরনের ঔদ্ধত্য কিংবা কিছু, কিছু তরুণরা হয়তো একটু পোশাক-আশাক, বিলাসের দিকে চলে গেল বলে প্রশ্নবিদ্ধ হয়েছে, এটাও সত্য। কিন্তু সবশেষে তারা নির্বাচনে যখন অংশ নিল, নেওয়ার পরে আ শিফট করে তারা জামাতের ছত্রছায়ায় চলে গেল। তখন ওই তরুণদের সাথে সহযাত্রী অনেক তরুণ খুবই সমালোচনা করেছে। এটা গেল সমালোচনার দিকটা। এটাও ইতিহাসের অংশ। কিন্তু এই তরুণদের ২-১ জন এর মধ্যে নির্বাচিত হয়েছেন বলে আমি শুনেছি। যেমন আ হাসনাত আব্দুল্লাহ মোর্শেদ ভাই, এবং আমি রংপুর এখানে থেকে একটু যোগ করতে আক্তার। চাই। আমি একটু যোগ করতে চাই। সেটি হচ্ছে আ এই যে তরুণরা পথ দেখালো প্রত্যেকটা গণ আন্দোলনেই এই তরুণদের একটা ভূমিকা আছে। অ্যা এই আমরা সেটা ৫২ তে দেখেছি, ৪৭ এও দেখেছি। ইতিহাস ইতিহাসের দিকে তাকালে
এটা আমরা দেখি। সবসময়ই প্রত্যেকটা সফল আন্দোলনে তরুণরা থাকে। পরে সেসব তরুণরা ঝরে পড়ে। আমরা ইতিহাসের দিকে তাকালে তো এই ২৪-এর গণঅভ্যুত্থানে যারা রোল প্লে করলেন, তাদের মধ্য থেকে কিন্তু কেউ সংসদ সদস্য নির্বাচিত হতে যাচ্ছেন। তো সেটাকে আপনি কিভাবে দেখবেন? যৌবনের জয়গান সবসময় আছে, চিরকাল থাকবে, পৃথিবী জুড়ে থাকবে। সেই জোয়ান অফ আর্ক থেকে ক্ষুদিরাম বসু হয়ে এই যে আহ, এখনকার এই বাংলাদেশে আবারও এই তরুণরাই আছে। যেমন বরিশাল থেকে মনীষা বাম নেত্রী, সে জয়ী হয়েছে, আমি বেসরকারিভাবে দেখেছি। আবার এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের, আমি হাসনাত আবদুল্লাহর কথা বললাম, যে সে উত্তেজিত তরুণ, কিন্তু আমি মনে করি সে শিখে যাবে, আইনের জায়গাটা শিখে যাবে। তাদের মতন একটা ফায়ার পার্লামেন্টে যখন আসবে, তখন ওই যে সংসদের ভিতরে একটা বার্ধক্য থাকে, অন্তপক্ষে বাংলাদেশের সংসদের ভিতর মূলত ডমিনেটেড হচ্ছে ব্যবসায়ী দ্বারা। সেইখানে যদি এই তরুণরা, যেমন আক্তার রংপুর থেকে, সেও নির্বাচিত হয়েছে, আর কারা হবে আহ, পরে জানতে পাবো। কিন্তু এই কণ্ঠস্বরগুলো যদি বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য, যারা প্রবীণ তাদের ভুলভ্রান্তি ধরিয়ে দেয়, যারা ক্ষমতায় আসবে আগামী দুদিন পরে, যারা শপথ নিয়ে সরকার গঠন করবে, আমরা এই রাতে এখনো বলতে পারছি না যে বিএনপি অথবা জামাত ইসলাম। আমার একটা ধারণা হচ্ছে সম্ভবত বিএনপি এগিয়ে যাবে, এটা ধারণার কথা বলছি। আবার জানি না মাঝরাতে কি দাঁড়াবে, সেটা অন্য গল্প। যাই হোক, তো পলিসি ফর্মুলেশনে যদি মানুষের আকাঙ্ক্ষা পূরণে যারা ব্যর্থ হবে, এই তরুণদের কাছে আমরা আশা রাখতে পারি। সুতরাং এরা ভালো কিছু করবে বলে আমি বিশ্বাস করি। এখানে আমি প্রবীণ একজন মানুষ হিসাবে, প্রৌঢ় একজন মানুষ হিসেবে, নাগরিক হিসেবে আশা করব, অন রেকর্ড এখানে বলে রাখছি, যদি কখনো তারা শোনে, যে তাদের যেমন শেখবারও ব্যাপার আছে, একই সাথে তাদের মাথা নত না করারও বিষয় আছে। একই এই মাথা নত না করা মানে হচ্ছে তাদের উচিত হবে ভোগ বিলাসে গা না ভাসানো, চটি পড়েই যেন তারা মানুষের সাথে রাজপথে হাঁটে। এটা আমার আশাবাদ তাদের কাছে। নির্বাচন শেষ পর্যন্ত হয়েই গেল। এই সরকার যখন দায়িত্ব নিয়েছিল, প্রথম থেকেই অনেকের সংশয় ছিল এরা হয়তোবা ৫ বা ১০ বছরের আগে ক্ষমতা ছাড়বে না। তো এই যে সংশয় জনগণের মধ্যে, এটাকে আমি অন্তত দেখি না যে তাদের সংশয়বাদী হওয়ার যথেষ্ট কারণ আছে। আমরা গত ৫৪ বছরে আ অনেককেই নির্বাচিত করেছি। কেউ জোর করেও ক্ষমতায় থেকেছে। কিন্তু জনগণের কথা তারা মনে রাখেনি। ফলে সংশয়টা তাদের থাকা সমীচীন। তো এখন সেই সংশয় কাটিয়ে, সেই কালো মেঘ কাটিয়ে একটা প্রবল বর্ষণ হয়েছে। ঝড় একটা পরিবেশ, নির্বাচন হয়ে গেছে। নির্বাচন হয়ে গেলে আল্টিমেটলি একটা নতুন সরকার হবে। সেই সরকার নানা রকমের সরকার হতে পারে। কেউ সংখ্যাগরিষ্ঠ হলো না বা কেউ বিপুল সংখ্যাগরিষ্ঠ হলো, এরকম হতে পারে। সেই ক্ষেত্রে সেই সরকার, সেই নতুন সরকার কেমন হতে পারে? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তাদের সামনে কি চ্যালেঞ্জ আসতে পারে? দুইটা খুব বড় বড় প্রশ্ন ছুড়ে দিয়েছেন, এক একটা স্টেডিয়ামের মতন করে উত্তর। তো প্রথমটার আমি জবাবটা দেওয়ার চেষ্টা নেই, একেবারে হাইপোথেটিক্যাল হবে, অর্থাৎ কাল্পনিক হবে। কিরকম, যে ধরুন, যদি আহ, প্রথমে আসি, শঙ্কা কেন ছিল, কেন বিশ্বাসটা ইন্টারিম সরকার হারিয়ে ফেলেছিল মানুষের বুকের ভেতরে, যে নির্বাচন তারা নাও দিতে পারে। অর্থাৎ জনগণ বলতে রাজনৈতিক দলগুলোই সন্দেহ করছিল, বিশেষত হ্যাঁ, বিএনপি হ্যাঁ। সন্দেহ করছিল কিন্তু। যারা স্টেক আহ, হোল্ডার এই আন্দোলনের। হ্যাঁ, এবং জামাত ইসলাম দুরকম ভাবে যেন একটা ভাব প্রকাশ করছিল, নির্বাচন চাই, আবার কখনো এরকম, আচ্ছা না হলে প্রলম্বিত হোক, আরো একটা সময় লাগুক, এরকম তাদের একটা ঝকঝকে অবস্থান ছিল। তাহলে মূলত সন্দেহটা লিড করেছে বিএনপি। অন্যদিকে
যে আওয়ামী লীগ চলে গেছে কিন্তু তারা আবার ফিরতে চাইছিল, তাদেরও নানা ধরনের ধরুন স্টেক হোল্ডার যেটা নানা রকমের গাছপালা গজিয়েছে না ১৬ বছরে, সেই গাছপালায় তো নানা রকম ফল ফলেছে। সেই বিষ ফলগুলোও তো আছে, আবার কিছু স্বাদু আছে। এই কনফিউশনটাতে তাদেরও কন্ট্রিবিউশনস আছে। সব মিলিয়ে হবে, হবে নার ব্যাপারটা এ কারণেই ছিল। সেইজন্য শুধু রাজনৈতিক দল জনগণকে দায়ী করা যায় না। এখানে ইন্টারিম গভর্নমেন্টেরও নানা ধরনের কিছু দুর্বল দিক ছিল প্রশাসন পরিচালনার। এইটা একটা জবাব। আচ্ছা, এখন তো শেষতে নির্বাচন হয়েছেই ঠিক, সরকার গঠন করবে। এবারে আসুন, যদি বিএনপি সরকার গঠন করে তাহলে এই মিলমিশের সরকার না। এটা একেবারে ঝকঝকে তকতকে বিএনপিরই সরকার হবে। কারণ তারেক রহমান বিএনপির এখন যে চেয়ারপারসন, উনি দুদিন আগে রয়টার্স নিউজ এজেন্সিকে সাক্ষাৎকারে এই প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন যে ন্যাশনাল গভর্নমেন্ট অত কোয়ালিশন টাইপ এই ফরম্যাটে অর্থাৎ সবাইকে নিয়ে আলিঙ্গন করে সরকার। উনি বলছেন না, যদি বিএনপি জিতে, বিএনপি একা সরকার গঠন করবে। কেননা বিরোধী দলে যারা থাকবে তাদের বিরোধী দলে থাকা উচিত। একটা শক্তিশালী বিরোধী দল না হলে সরকার সঠিকভাবে পরিচালিত হয় না, পথ হারিয়ে ফেলে। সাধুবাদ এই কথাটাকে। কিন্তু তখন চ্যালেঞ্জ আসবে কি? জামাত ইসলামের দিক থেকে তাদের সাথে যে তরুণরা, তারা কিন্তু নানাবিধ চ্যালেঞ্জ ছুড়ে দেবে। সেটা কোনটা জানেন? এই যে গণভোট হলো, ৭৭.৭% ভোট পেয়েছে না? হ্যাঁ? এখন ওই জুলাই যে আ সনদ, সেই বাস্তবায়নে বিএনপি কিন্তু তখন অনেক নোট অফ ডিসেন্স দিয়েছে। এই যে আমি এটা চিন্তা করে দেখব অথবা এখানে আমার বাড়তি মতামত আছে। এগুলো নিয়ে যখন কথা তারা বলবে পার্লামেন্টে, তখন সেগুলোতে ডিসপিউট তৈরি হবে জামাত এবং জামাত লেড যারা তরুণ তাদের সাথে। সেখানে সংঘাত, এই সংঘাতটা মাঠেও গড়াবার একটা আশঙ্কা, এবং মাঠে যদি গড়ায় তখন আরেকটা রূপ। আবার ধরুন যে ঘটনাচক্রে জামাত ইসলাম ক্ষমতায় মানে জয় পেল, ক্ষমতায় এসে গেল। জামাত ইসলামকে কি জামাত ইসলাম তখন কি বিএনপিকে আমন্ত্রণ জানাবে? ভাই, আমরা তো চেয়েছি মিলেমিশে সরকার পরিচালনায়। সেটা একবার দেখবার। কারণ জামাত এখন পর্যন্ত বলে নাই যে আ আমরা আমাদের অবস্থান বদল করেছি সরকার গঠন ফর্মুলাটাতে। ঠিক আছে? এবারে ধরে নিই যে আমন্ত্রণ জানালো। আমার মনে হয় বিএনপি তখন নাও যুক্ত হতে পারে। কেন জানেন? বিএনপির গায়ের উপরে যে জ্যাকেটটা আছে সেটা কিন্তু সাধারণভাবে ঐতিহাসিকভাবে হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের গৌরবের ইতিহাস। কেননা বিএনপির যিনি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি ৭১ সালের ২৬শে মার্চের স্বাধীনতার যে ঘোষণার যে উজ্জ্বল অংশটিতে তার যে অংশগ্রহণ, সেইটাকে ধারণ করে তার পুত্র। এবং অন্যদিকে জামাত ইসলামের গল্প আমরা জানি, সুতরাং এইটাকে নিতে চাইবে না। বরঞ্চ আগামী দিনের রাজনৈতিক প্রস্তুতি বিএনপি নিতে পছন্দ করবে। সেই প্রেক্ষিতে আমি মনে করি এই দুরকম ফরম্যাট, যে কারা আসবে না আসবে। আর আপনি এবারে দ্বিতীয় যে ব্লকের প্রশ্নটা করেছেন, আগামী দিনে কিভাবে রাষ্ট্র পরিচালনায় তারা এগিয়ে যাবে। যেই যেই সরকার গঠন করুক না কেন, মূল চ্যালেঞ্জটা কি জানেন? বাংলাদেশের সমাজ কাঠামোয় বড় মাপের মানসিক পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনটা কি জানেন? যে যারা আগে চিৎকার করতো না, এখন অনেকে অযুক্তিভাবে চিৎকার করে। যারা ধাক্কা দিতে জানতো না, তারা ধাক্কা দেয়। আপনি দেখেন যে এই আন্দোলনের সময়টায় তার যখন আ হাসিনা গভর্নমেন্টের পতন হলো, শিক্ষা ব্যবস্থায় শিক্ষকরা ছাত্রদের দ্বারা কিভাবে লাঞ্ছিত হয়েছে। অর্থাৎ ছাত্র শিক্ষকের যে আ শ্রদ্ধা আর স্নেহের বন্ধনটা ভেঙে গেছে। খুবই গুরুত্বপূর্ণ এটা। এটা দীর্ঘমেয়াদীভাবে বাংলাদেশের মাটিতে এটার ছাপ থাকবে। এইটাকে ধরেন, আবার একই সাথে যে এই মব মোবিলাইজেশন, এইটা আগামী দিনে কোনোভাবে ফোর্সে এই জায়গাটা শেষ করি। ফোর্স হিসেবে কাজ করবে কিনা? এইটা যদি ট্যাকল করতে পারে যে সরকার আসবে, খুব গুরুত্বপূর্ণ। এবং একই সাথে আইন শৃঙ্খলার জায়গাটা। অসংখ্য অস্ত্র রয়ে গেছে বাইরে, এবং নির্বাচনের আগে অস্ত্র উদ্ধারের সময় যখন সাংবাদিকরা প্রশ্ন করেছে স্বরাষ্ট্র উপদেষ্টাকে, উনি তখন হেসে বলেছেন যে, "যথেষ্ট উদ্ধার হয়েছে, আর যা আছে সেগুলো আমরা আশা করি ব্যবহৃত হবে না।"
তো আমরা এই যে অনলাইনে আসার আগে হাসছিলাম না যে গল্পটা যেন এরকম যে একটা কালো গোখরো গোমা সাপ, আমি বলছি আশা করি ওটা না ওরকম ছোবল মারবে না, আর যদি মারেও ভাই অত বিষ থাকবে না। এই গোখরো কিন্তু আছে। সেই গোখরো সাপকে কিভাবে আগামীর সরকার নিয়ন্ত্রণ করবে এইটাও দেখার। শেষের দুটা লাইন এই জায়গায় যে কনফিডেন্সটা ফিরিয়ে আনতে হবে মানুষের, যে আমার দেশের শান্তি শৃঙ্খলা অব্যাহত থাকবে, এবং কনফিডেন্সটা হলেই এই অভ্যন্তরীণ যে লগ্নি, বিনিয়োগ, বাণিজ্য, দেশজ যারা ব্যবসায়ী তারা করবে। ব্যবসা যদি না হয়, অর্থ যদি না হয়, আপনি বাঁচবেন কেমন করে? ভাত, কাপড়, আলু, পটল, চাল, ডাল কিনবেন কেমন করে? এই কনফিডেন্স ফিরিয়ে আনাটা হচ্ছে আরেকটা বড় চ্যালেঞ্জ। চ্যালেঞ্জের ধারাবাহিকতায় আরেকটা জিনিস আমি যাতে মিস না করি, জি। বিরোধী দলের যে ভূমিকাটা, একটা গাড়ি চালাতে গেলে বাস বলেন, ট্রাক বলেন, হেল্পারের কিন্তু বিরাট একটা ভূমিকা থাকে। হেল্পার ছাড়া একটা বাস চালানো একজন ড্রাইভারের পক্ষে সম্ভব না। অনেকেই মনে করেন যে হয়তোবা চালকই হয়তোবা গন্তব্যে নিয়ে যেতে পারবেন। আমরা দেখেছি যে সেটা সম্ভব না। তো সেই ক্ষেত্রে বিরোধী দল সেই হেল্পারের ভূমিকা পালন করে। আমাদের দেশে বিরোধী দলের ভূমিকা খুবই ন্যাক্কারজনক হয়। আমার মনে হয় এই দফার বিরোধী দল কঠিন একটা বিরোধী দল হবে। এবং শক্তিশালী বিরোধী দল এইখানে হবে। আমি যে প্রশ্নের দিকে যাচ্ছি, এটা ছিল ভূমিকা। মূল প্রশ্নটা হলো যে সংবাদপত্র যেটা তারা কিন্তু বিরোধী দলের কাতারে থাকে। সবসময় সরকারকে একটা জবাবদিহিতার মধ্যে রাখে। কিন্তু আমরা গত ১৭ বছর তো বটেই, তার আগেও সেই ভূমিকায় সংবাদপত্রকে দেখি নাই। আমি খুব আশাবাদী যে এই সরকারের পরে, মানে এই ৫ আগস্টের পরের ইন্টারিম সরকারের পরে যে নতুন যে সরকারটা হবে, সেই সময়ে সংবাদপত্র কেমন ভূমিকা রাখতে পারবে বা রাখতে দেওয়া হবে, একটু আভাস যদি দিতেন। সংবাদপত্র জগতে যারা কাজ করে, আপনার আমার মতন হতভাগারা যারা একটু বিপ্লবী, অর্থাৎ আ লোভ লালসায় ভুগি না, তারা খুল্লাম-খুল্লা তলোয়ার হাতে ছুটবে। কিন্তু আমাদের মাথার উপরে যারা লগ্নিকারক, যারা এই সব চেয়ার টেবিল দুর্দান্ত কিছু বানিয়ে দেয়, তাদের মানসিকতা কি বদলে গেছে? বদলে গেছে যে তারা যারা সরকারে আসবে তাদেরকে এ ভাইয়া, ভাইয়া করবে না। কেন ওখানে না করলে তো ব্যবসা পেতে পারবে না। সুতরাং এই যে কনফ্লিক্টিং জায়গাটা, যারা রিপোর্টার, যারা নিউজ মানুষ কলম চালায়, তারা কলমটা ধারালোই রাখতে পছন্দ করে বেশিরভাগ। কিন্তু তাদেরকে বলতে দেওয়া হয় না। এবং সরকার যারা আসবে, কেন আমরা তাদেরকে ফেরেশতা ভাবতে চাচ্ছি? সত্যি কি তারা তাদের ওই চরিত্র মানে বদল করে ওইখানে আনবে যে জনতার সরকার? এটা দেখবার ব্যাপার। কিছু ধাক্কা খেয়েছে তো, কিছু সংশোধনী জায়গা আসবে। কিন্তু আ পুরাটা আসবে বলে মনে করি না। এই যে আমি যে নিয়মিত লিখি, আমাকে কতভাবে জানেন বলা হয়, "এই শব্দ লিখলেন ভাইয়া।" যেহেতু আমি অনেক সিনিয়র মানুষ, কম তো না, ৬৫ বছরের একটা লোক আমি। আ দীর্ঘদিন এই সেক্টরে। ফলে আমাকে না একটু শ্রদ্ধার সঙ্গে, বিনয়ের সঙ্গে কিন্তু বলে, "এটা না দিলেই কি না, ওটা দিলেই কি না?" এই যে রেস্ট্রিকশনস, এই সাইকোলজি, এটা আমার মনে হয় মেনে এত নেয়া, দ্রুত বদলে যাবে না। কিন্তু এটা মেনে নেয়া তো একজন বুদ্ধিজীবীর জন্য সবচাইতে, সবচাইতে কঠিন এটা মেনে নেয়া। সেইখানটায় আসছি। সেইখানটায় এই যে আসলে রাসায়নিক বিক্রিয়া হচ্ছে না? আমি এই রাসায়নিক বিক্রিয়ার এই জায়গাটায় অনেকখানি তো কথা বলতে হয়। আমি বলি, "লুক, দিস ইস আ ভেরি মানে একটা ট্রানজিশনাল পিরিয়ড। বাঙালি জাতি নতুন করে আবার জাতিসত্তাটাকে নির্মাণের সময় এটা।" আর এই জায়গায় জানেন কয়েকটা যদি কাজ করে দুটো, একটা হচ্ছে বিরোধী দল শ্যাডো ক্যাবিনেট করা। ছায়া ক্যাবিনেট, ছায়া সরকার। যেটা এত বছর বলা হয়েছে। কখনো কোনো বিরোধী দল ছায়া সরকার গঠন করেনি। করলে একটা ছায়া সরকার, শ্যাডো ক্যাবিনেট, তারা যখন বাজেট দিবে, তখন ওই বাজেটের সঙ্গে সরকারের দেওয়া বাজেটের খুল্লাম-খুল্লা তুলনামূলক আলোচনা হবে। অতীতে হয়নি। আরেকটা হচ্ছে কি ন্যায়পাল। ন্যায়পালটা দিলে না পাওয়ার ব্যালেন্স হয়। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী আর ন্যায়পাল। ন্যায়পাল যে অম্বুডসম্যান কনস্টিটিউশনে আছে। সুতরাং আপনি মিডিয়ার যে স্বাধীনতার শক্তির কথা বলেছেন, যারা রাষ্ট্র পরিচালনায় সহায়তা করবে, যেন তারা জনতার জন্য কথা বলে সরকার, সেই মিডিয়া শক্তিশালী হয়ে উঠবে। যদি এরকম একটা শ্যাডো ক্যাবিনেট হয়, যদি আমি যদি একটু অম্বুডসম্যান যোগ হয়। করি মোর্শেদ ভাই, যে মিডিয়া তো একটা দর্পণ, আয়না। আমরা নিজেদেরকে
পরিপাটি করে যখন সাজাতে চাই, আমাদের কিন্তু সেই দর্পণটা দরকার। আমরা বলছিলাম যে থিয়েটারের মতন করে কেমন না টক শো হয়। হ্যাঁ, আসবে চা, কফি দিতে আসবে। এই যে দর্পণ, হ্যাঁ, সেই দর্পণটার ব্যবহার আমরা করিনি। দর্পণটাকে নষ্ট করেছি, ঘোলা করেছি, কালার করেছি। ফলে সঠিক যে চিত্রটা আমরা কিন্তু সেই মিডিয়াতে দেখি না। এটা আমাদের বড় আফসোস। আমি প্রচুর লেখালেখি করি এই বিষয় নিয়ে। এটা কিন্তু একটা সরকারের খুবই উপকারে আসে, একটা সমাজের উপকারে আসে। কারণ আয়না তো। আপনি নিজেকে পরিপাটি করে সাজার জন্য আয়নাটা দরকার। সরকার তো বুঝলো না কখনো এই ব্যাপারটা। এই যে সমালোচনাটা কি আমরা কি কিছুটা হলেও এই নতুন সরকারের কাছ থেকে পাবো কিনা? আপনার কেমন আশাবাদ দৃষ্টিভঙ্গি যে এই সরকার সেই আমার মনে হয় এই আগামীর সরকার who would be the government like বিএনপি অথবা জামাত লেড এরা আগের চেয়ে আনুপাতিকভাবে অনেক বেশি স্বাধীনতা দিতে মানে একটু বাধ্য বদল হবে। আসবে? কিছুটা হলেও ফল ভালো পাওয়া আপনার যাবে আমি দেখবেন বিশ্বাস যে করি। জুলাইয়ের আন্দোলনে এবং অনেক মিডিয়া কিন্তু আক্রমণের শিকার হয়েছে হ্যাঁ, এবং সেই সময়ের কথা বলছি। শেষে তো দুটো ঘটনা ঘটলো 'প্রথম এই আলো' তো এবং এই 'ডেইলি তো স্টার' এর ইয়েতে। এই তো ডেইলি স্টার প্রথম কিন্তু আলো আন্দোলনের ছাই সময়ে ভস্ম করে দিল। যখন আ আন্দোলনে তারা চূড়ান্ত বিজয় পেল তখন কিন্তু অনেক টেলিভিশনের গাড়ি, পত্রিকার গাড়িতে তারা আক্রমণ করেছে। তারা বলছে যে এটা মিডিয়া নয়, মিডিয়ার মতো দেখতে। তারা এই এই আন্দোলনে ছিল না। তো এই এই যে আকাঙ্খা জনগণ কিন্তু সঠিক তথ্য চায়। এটা যদি পেত, আমার মনে হয় না যে বারবার এই স্বৈর শাসকের সৃষ্টি হতো যদি মিডিয়া সঠিক ভূমিকাটা হ্যাঁ, পালন করত। গুজব তখনই তৈরি হয় যখন তথ্য প্রবাহ বাধার সম্মুখীন হয়। এটাও যেমন সত্য, তেমন একইভাবে রাষ্ট্রের স ভিতর যে সমাজ ব্যবস্থাপনায় কিছু কালো শক্তি গড়ে ওঠে, মাস্তান, অদেখা ড্রাকুলা ভূতের মতন। এরা সত্য বলা মানুষগুলোকে আঘাত করে যে, "তুমি বেটা আমার বিরুদ্ধে কথা বললা, আমার স্বার্থের বিরুদ্ধে।" লেলিয়ে দেয়। এরা হচ্ছে একটা ছায়া দিয়ে তৈরি ভয়ঙ্কর ব্ল্যাক হাউন্ড। এদেরকে নিয়ন্ত্রণ করতে সরকারকেই পা ফেলতে হবে। অর্থাৎ এইজন্য দরকার কি সিভিল সোসাইটি থেকে জনগণের ভেতর থেকে চাপ তৈরি করা সরকারের প্রতি যে তোমরা ভাই এই জায়গাটা নিয়ন্ত্রণ করো, অর্থাৎ গুন্ডা সামলাও। আর কলম আমার এখন যতটুকুন ধার, এই কলমের ধার আরো সত্যি তরবারি বলে না? সত্যিকারের তরবারি। মানে আলু, পটল, পেঁয়াজ কাটার চাকু না কিন্তু। কল্লা সামুরাই টাইপ। যে জাপানের যে সামুরাই আছে না? এমন তীক্ষ্ণ তীব্র ধার অথচ ভোঁতা হয়ে যায় না, ভেঙে যায় না। আমাদের সমাজের বুদ্ধিজীবীদের এখন সামুরাই হাতে দরকার। তাহলে কেন কথাগুলা? আমি যা কথা বলছি আসলে আমাদের সন্তানদেরকে কোথায় দেখতে চাই? কোথায় এই বাংলাদেশ উজ্জ্বলভাবে এগিয়ে যাবে? এজন্যই কিন্তু এত কথা আসলে। তাই নয় কি? সেইখানে আমার আপনার সাথে একই আশাবাদ যে এই সরকার সেই সুযোগটা দিবে, আগামী সরকার। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে এসেছি। আমার শেষ প্রশ্ন আপনার কাছে জানতে চাওয়া, এই যে আয়োজনটা হলো, আমরা একটা নির্বাচন উপহার পেলাম। কেমন ভোট হলো সেটা আমার ১ম প্রশ্ন ছিল। আপনি একটা মিশ্র উত্তর দিয়েছেন। আমি এই সরকারকে ডক্টর ইউনূসের সরকারকে আপনি কত নম্বর দিবেন ১০ এ তাদের মূল্যায়ন করে? ১ম যেমন উত্তরটা আমার মিশ্র ছিল কেননা আ যত তথ্য প্রবাহ আমরা তথ্য প্রবাহ নিয়ে কথা বলেছি। সুতরাং তথ্য প্রবাহ আমাদের কাছে যেভাবে এসেছে সেটার ভিত্তিতে আমাকে উত্তর দিতে হয়েছে। একইভাবে এই ইন্টারিম গভর্নমেন্টকে আমি ১০০ য় ১০০ দিতে পারতাম। না ১০ এ মানে ১০ এ বা আচ্ছা ১০০ তে যাই হোক, ১০ এ হোয়াটএভার। ১০ দিতে পারতাম। পারতাম বলেছি। হুম, যদি না দেখা যেত যে ওই চলমান এই দীর্ঘ সময় মানে তারা যে ক্ষমতা নিল যেখান থেকে আর এই নির্বাচনের আগ রাত্রির পর্যন্ত এই পুরো দেশ জুড়ে যখন এই মাজারগুলো সুফিবাদের ধারাগুলোকে ধ্বংস করে দেওয়া হলো সেখানে বাধা দিত। ১ম টাতেই না, ডোন্ট ডু দ্যাট। যদি না তারা আ অনুমতি দিত এই বাউলদেরকে পিটিয়ে তক্তা করে দেওয়া। এদেশে যাত্রাপালা, সঙ্গীত সবকিছু তছনছ হয়ে গেছে।
আমি দিতে পারতাম 10 এ 10। এই দেশে ছায়ানটের মতন একটা সঙ্গীত, শিল্পকলা শেখবার প্রতিষ্ঠান জ্বালিয়ে ধ্বংস করে দিয়েছে। এটা যদি তারা বাধা দিতে পারত, আমি 10 এ 10 ই দিতে পারতাম। যদি এই আ সামাজিক জায়গায় তারা দুটা বিভাজনকে উৎসাহিত না করতেন, আমি 10 এ 10 দিতাম। যেমন ধরুন ছোট করে বলি, আ মৎস্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা আমাদের শ্রদ্ধা আপা, উনি বলছেন, "আমি ইলিশের দাম কমাতে পারি নাই, প্রোডাকশন বাড়াতে পারি নাই। কিন্তু আমি আমার সফলতা হচ্ছে সমস্যাগুলি চিহ্নিত করতে পেরেছি কেন ইলিশের প্রোডাকশন বাড়ে না।" এবং যা বললেন সেগুলো তো বাচ্চা-কাচ্চাই জানে। যে নদীর নাব্যতা নাই, এটা নাই, সেটা নাই। এই ধরনের বিষয়কে আমি আ মনে করি নাগরিক হিসাবে আমি আহত হয়েছি। আমি আহত হয়েছি honestly প্রফেসর ইউনূসকে আমি খুবই রেসপেক্ট করি। উনার সাথে আমরা আমার একটা একাধিকবার পর্বে দেখা হয়েছে। আমরা একটু ব্যবচ্ছেদ তো উনি করব সরকারের। হ্যাঁ, আমি দেখুন, আমি যদি বলি যে খুবই ভালো, সুন্দর একটা ফুলের মালা দিয়ে পোশাক সুন্দর পরিয়ে দিই, বলতেই পারি। কিন্তু দায়বদ্ধতা, সমালোচনার জায়গা যদি উন্মুক্ত রাখা না হয়, তাহলে আগামী দিনেও তো এই যে সরকার আসবে, তারা তো একইভাবে আমাদের বুকের উপর পা চড়িয়ে দিতে পারে। সুতরাং প্রফেসর ইউনূসের সরকার, উনার খুব দরকার ছিল ৬৬৬ কোটি ট্যাক্স মওকুফ করা। উনি তো অনেক ধনী। উনার জীবনের যে জায়গায় উনি দাঁড়িয়ে আছেন, উনি তো নমস্য, সারা বিশ্বব্যাপী নমস্য। উনার কি দরকার এগুলোর? উনি খালি বলতেন যে, "বাবারে, আমি এই ট্যাক্স তো নি নিজের পকেট থেকে দিচ্ছি, এজন্য আপনারা ট্যাক্স দেবেন। আমার মতন যে দরিদ্র মানুষ, আমি ট্যাক্স দিই, আমি তো উৎসাহিত হব।" তো ওই জায়গায় উদাহরণটা সৃষ্টি করতে হয়। আমাদের স্যার অনেক বিখ্যাত মানুষ, কিন্তু উনার হাসিটা আছে, ওটা দেখতে সুন্দর। কিন্তু মাঠের যে কার্যকারিতা প্রশাসনিক জায়গায়, সেইখানে দুর্বলতা কিরকম উনি নিজেই স্বীকার করেছেন। যখন আমার বন্ধু নুরুল কবির নিউ এজের সম্পাদক সাক্ষাৎকার নিলেন, উনি বললেন, "আমরা আসছি মানে ট্রায়াল অ্যান্ড এরর, পারলে পারবো, না পারলে চলে যাবো।" এখন উনি এত মিষ্টি করে বলেন, তখন আর উনাকে বকা যায় না। এমনিতে অনেক বয়স্ক মানুষ, ওই বয়স্ক মানুষটাকে বকা যায়, বলেন সামনে গেলেই তো দাদু, দাদু, কাকু, কাকু, চাচু, চাচু এসে যায়। তো উনার নেতৃত্বে যে সরকার, সেই সরকারের শেষতক এতটুকুন সাধুবাদ যে, কাউকে তো দায়িত্বটা নিতে হতো শেখ হাসিনা পতনের পরে। উনি সাহস করে হোক নিয়েছেন। শেখ হাসিনার উপরে ক্ষোভ রাগ থেকে হোক নিয়েছেন। নিয়ে যেহেতু তার বিশ্ব একটা খ্যাতি আছে, সেই সরকার পরিচালনা করার মতন করে চেষ্টা করেছেন এবং সবশেষে উনি সামরিক বাহিনীর পূর্ণ সহায়তা, এটা ভুলে গেলে কোনোভাবে চলবে না। সামরিক বাহিনী যদি অ্যাডামেন্ট না থাকলো তো নির্বাচন দিতে হবে, তাহলে এই ইন্টারিম সরকার নির্বাচন দিত কিনা আমি সন্দেহ পোষণ করি। সুতরাং সব মিলিয়ে আমি, যেহেতু আমার দেশেরই নাগরিক, এই মুরুব্বিরা সব তো আমাদেরই সিনিয়র। আমার ২ বন্ধু আছে ওখানে। সিরিয়াসলি বলছি। আমার একজন আমার ডিরেক্ট শিক্ষক আছেন, শিক্ষা অ্যাডভাইজার আবরার স্যার, আমি সরাসরি শিক্ষক। উনি আমাকে লেখক শিবিরে নিয়ে গিয়েছিলেন। আমি তো এই আর্লি এইচএস এর ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের। তো এইরকম শ্রদ্ধাভাজনদের বিরুদ্ধে তো কথা বলতেও গায়ে লাগে। আসিফ নজরুল আমার তো তাহলে কি স্কোরটা দিবেন না ১০ এর মধ্যে কত? এই এখন ওই যে আমরা তো আবেগতাড়িত বাঙালি জাতি। আ আমাদের তো স্বজনপ্রীতিও প্রবল। তো স্বজনপ্রীতির জায়গা থেকে আমি 50% দিচ্ছি। আর প্রশাসনিক ম্যানেজমেন্টের জায়গা থেকে ২.৫% দিচ্ছি। মানে ১০ এর মধ্যে ২.৫ আবার যোগ করে দিয়েন না। যে ৫ আর ২.৫ ৭.৫ করা যাবে না কিন্তু। স্ল্যাব করে। মানে প্রশাসনিক ১০ এর ভিতরে ২.৫, আবেগে ১০ এর ভিতরে ৫, স্বজনপ্রীতি। ঠিক আছে? আর নির্বাচন দিলেন তো দিলেন। ঠিক আছে? তাহলে আবার ১০ এর ভিতরে দিলেন যখন, ঠিক আছে আবারও 50% দিয়ে দিলাম। এরকম কোনোভাবে 50% এর উপরে আমি দিতে পারতেছি না। আমি হয়তো একটু ঠোঁট কাটা মানুষ, ক্ষমা করে দিবেন। না এরকম আবার এইটা বলার জন্য যেন আমাকে কালকে আবার আ ইন্টারিম গভর্নমেন্ট ডেকে যদি পাঠাবে? আগামীতে যে ডেকে পাঠাবে? মামলা-টামলা করে দেয় যে না মুস্তফা সেটার হোসেন সম্ভাবনা নাই। এরকমভাবে কথা বলছে, এটাকে একটু আ টাইট দেওয়া দরকার। আগে বললাম আমরা যে কথাটা বলছি এটাও কিন্তু কলম। মানে আমরা ২ ফর্মে কাজ করি না? কলম দিয়ে আর অডিও শব্দ ভিজুয়াল ও দিয়ে। কলম এই সুতরাং যুগে। এইটাও কিন্তু সামুরাই। আপনারা আমার আজকের আলোচনা কিন্তু সোজা সাপটা সামুরাই। সামুরাই সামনে কেউ যেন আপনারা না দাঁড়ান। এটা জনগণের পক্ষ থেকে আমাদের অবস্থান। এইটুকুনি আপনাকে আমার বলবার, যদি অনেক, মূল্যায়নের কথা বলেন। অনেক ধন্যবাদ। খুব প্রাণবন্ত একটি আলোচনা হলো। মুস্তাফা আহমেদ মুর্শেদ, কথাসাহিত্যিক, বিশ্লেষক, কবি। অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসবার জন্য।
সুপ্রিয় দর্শক, যারা এতক্ষণ আমাদের শুনলেন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা ভোটের রেজাল্টের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। ফাগুনের মৃদুমন্দ বাতাস আমাদের আহ্বান করছে। আগামীকাল 13ই ফেব্রুয়ারি আশা করছি ধোঁয়াশা কেটে যাবে। কে গঠন করছে সরকার? যেই সরকার গঠন করুক, আমরা চাবো সাংবাদিকতার জায়গা যেন সংকুচিত না হয়। সাংবাদিকতা, সমালোচনা এটা বন্ধুর কাজ, শত্রুর কাজ নয়। যারা দেখলেন সবাইকে আবারও সালাম এবং শুভেচ্ছা। আবারও হাজির হব আপনাদের সামনে ভোটকাস্টে। ধন্যবাদ। আমার দিক থেকে অনেক ধন্যবাদ নাগরিক প্রতিদিনের যারা দর্শক শ্রোতা আমাদের এই অনুষ্ঠানটা শুনলেন। হিমেল ভাই, আপনার আশাবাদটাই সামনে থাকুক। ফাগুনের মৃদুমন্দ হাওয়া, আবহাওয়া সবাইকে ছুঁয়ে যাক। বিরোধী দলের এবং সরকারি দলের এবং তাদের সাথে যাদের যত সমর্থক কোলাবোরেশন আছে, হবে। ভোটার আছে, সবাই একটা বাংলাদেশ সুন্দর করে এগিয়ে যাক। ধন্যবাদ।